7 জানুয়ারির ভোটে চক্রান্তের জবাব দেওয়ার আহ্বান শেখ হাসিনার, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সতর্ক থাকার আহ্বান। নির্বাচনের সব প্রার্থীকে সমান সুযোগ দেবে কমিশন, অনিয়ম হলে চাকরি হারাবেন কর্মকর্তারা। দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, এবার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে মনোযোগী সরকার, লক্ষ্য 2041 সাল নাগাদ 10,000 মেগাওয়াট। নির্বাচন বানচাল চক্রান্তের জবাব 7 জানুয়ারি ভোটের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে লন্ডন থেকে দুর্বৃত্তায়নের হুকুমদাতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার কথাও বলেন সরকার প্রধান। নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে দেশে কোনো ভূমিহীন মানুষ থাকবে না বলে আশাবাদ জানান বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নিজের পিতৃভূমি ও জন্মস্থানে বঙ্গবন্ধু কন্যার নির্বাচনী জনসভা, আবেগ আর ভালোবাসার উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। বর্ণিল সাজ আর হাতে লাল সবুজের পতাকা নিয়ে সবাই হাজির হন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নৌকার আদলে তৈরি বিশাল মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় পতাকা হাতে গোপালগঞ্জবাসীকে বিজয় চিহ্ন দেখান বঙ্গবন্ধুর দুই কন্যা। বক্তৃতায় নির্বাচন বানচালে চক্রান্ত এবং বিএনপি জামাতের ভূমিকা তুলে ধরে 7 জানুয়ারিতে জবাব দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হতে হবে। এই নির্বাচনের যাতে না হয় তার যে চক্রান্ত, সেই চক্রান্তের সমুচিত জবাব 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব, যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। লন্ডন থেকে হুকুম দিয়ে মানুষ পুড়িয়ে আর দুর্বৃত্তায়ন চলবে না বলেও হুঁশিয়ারি দেন বঙ্গবন্ধু কন্যা। পুলিশের প্যালেস্টাইন, তাদের উপরে যে আক্রমণ ইসরায়েল দ্বারা মা শিশুকে হত্যা করছে, হাসপাতালে তারা বোমা মারছে, ঠিক একই কাজ করছে তারেক জিয়া। হুকুম দিচ্ছে অ্যাম্বুলেন্সে রুগী যায়, তার উপরে হামলা, সাংবাদিকের উপরে হামলা, পুলিশের উপর হামলা, পিটিয়ে পুলিশকে হত্যা করা, সেই একই ঘটনা তারা ঘটাচ্ছে। বাংলাদেশে এই সমস্ত দুর্বৃত্তায়ন চলবে না। আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে। এরপর নিজ নির্বাচনী এলাকায় কোটালীপাড়ায় শেখ লুৎফুর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচন নিয়ে চক্রান্তকারীদের শাস্তি পেতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায় থেকে কেউ নাক গলাতে আসলে মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক পর্যায়ে কেউ যদি নাক গলাতে আসে, আমরা সেটা মেনে নেব না। বাংলাদেশ মানে নাই, মুক্তিযুদ্ধের সময় পারে নাই, মুক্তিযুদ্ধের বিজয় আমরা অর্জন করেছি। আজকে অর্থনৈতিক উন্নয়নের বিজয়, সেটাও আমরা ইনশাল্লাহ অর্জন করে তাদের দেখাবো যে আমরা পারি। জনসভায় নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আগামী দিনে দেশে কোনো ভূমিহীন থাকবে না। আজকে আমি আপনাদের কাছে এসেছি প্রার্থী হিসেবে। শাকের আরজু, 21 টেলিভিশন।
এদিকে বিকেলে মাদারীপুরের জনসভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামাত বিএনপি সন্ত্রাসী ও খুনির দল, ওদের এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে বিদেশি সহ একটি মহল যে ছিনিমিনি খেলতে চায় তা হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনা। মাদারীপুর থেকে আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। সকাল থেকে দুটি জনসভা শেষে পৌষের শেষ বিকেলে মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবার মাদারীপুরের কালকিনি আসলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সাথে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার আগমনে লাখো জনতার উষ্ণ অভ্যর্থনা। দুপুরের পর শেখ হাসিনা জনসভায় যোগ দেওয়ার আগেই কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের মাঠ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুলে ধরেন পদ্মা সেতুর কারণে মাদারীপুর সহ আশপাশের জেলার বদলে যাওয়ার চিত্র। প্রত্যেকটা ব্রিজ, প্রত্যেকটা রাস্তাঘাট সবই কিন্তু আওয়ামী লীগের করা। আর আওয়ামী লীগ নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজ এই উন্নয়নটা হয়েছে। আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের জন্য এই দলের প্রতিটি পদক্ষেপই গণমুখী। আর বিএনপি জামাত সন্ত্রাসী খুনির দল, এরা কখনো বাংলার মানুষের উন্নয়ন করতে পারে না। রেলে আগুন দিয়ে মা বাচ্চা কোলে নিয়ে মরে, আগুনে পুড়ে মরে গেছে, যে ছবি সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু ওদের বিবেকে কিছু লাগে না। ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। ওই সন্ত্রাসী দল বিএনপি আর যুদ্ধ অপরাধী জামাত, এদের কি রাজনীতি করার অধিকার আছে? নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রান্তের বিষয়ে আবারও দেশবাসীকে সতর্ক করেন বঙ্গবন্ধু কন্যা। আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যেটা আমরা হতে দেব না। এই দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। এদেশের স্বাধীনতা পতাকা পথ পথ করে উঠবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। মাদারীপুরের 3 আসনে আওয়ামী লীগের 3 প্রার্থী হেভিওয়েট। নৌকার সমর্থনে তাদের পাশে থাকতে মাদারীপুরবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। 7 জানুয়ারি যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারণায় তেমনই জমজমাট পুরো দেশ। তারই অংশ হিসেবে মাদারীপুরের জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকার গঠন করে দেশবাসীকে সেবা করার সুযোগ চাইলেন, ভোট চাইলেন নৌকার পক্ষে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, কালকিনি, মাদারীপুর। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে আতঙ্ক ছড়াতে গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি, এমন অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নিজেদের অপকর্ম ও নেতিবাচক রাজনীতির জন্য এখন নিশ্চিহ্ন বলে মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে এই নির্বাচনে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ এবং জয়লাভের কোনো বিকল্প নেই। 7 জানুয়ারি ভোটারদের কেন্দ্রে আসা থেকে বিরত রাখতে লাশ ফেলে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা চলছে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে, হয়তো দেখা যাবে যে কোনো ইম্পর্টেন্ট নেতা বা ক্যান্ডিডেটকে মেরে ফেলার লাশ বানানোর চক্রান্ত তাদের আছে। এই নির্বাচনকে আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, নিজেদের অপকর্মই বিএনপিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বিএনপির অপরাজনীতি তাদের ধ্বংসের জন্য দায়ী হবে, নিশ্চিহ্ন হওয়ার জন্য দায়ী হবে, অন্য কারো প্রয়োজন হবে না। বিএনপির অপকর্মই বিএনপিকে গভীর খাদে ফেলে দেবে। নতুন বছরে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে জানিয়ে দলীয় প্রার্থী সহ সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন ঘিরে আওয়ামী লীগ বিতর্কে জড়াবে না। নির্বাচনী
আচরণবিধি সবাইকে মানতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানান, নির্বাচনে যাতে সব প্রার্থী সমান সুযোগ পান এজন্য কমিশন আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনে কোনো রকম অনিয়ম হলে কর্মকর্তারা চাকরি হারাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন। আসন্ন সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সিলেট সার্কিট হাউসে 6 আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর। সরকারের কাছ থেকে সহায়তা পাওয়া জনবল দিয়েই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। প্রচারের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা, সুযোগ সুবিধা মোটামুটি পাচ্ছেন কিনা, এবং নির্বাচনের গুরুত্বটা আমরা আপনাদেরকে বলবো, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এদিকে নীলফামারীতে প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এজন্য উৎসব মুখর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করেছে ইসি। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা কমিশন ভোট চাই একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে, যেখানে ভোটাররা আসবে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবে। অপরদিকে যশোরে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্র দখল কিংবা কোনো রকম অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের মধ্যে যদি জোরাজোরি কেউ করে, এই তুই ভোট ওখানে দিবি না, তুই সামনে ভোট দে, কারে দিচ্ছি আমি দেখবো, একটা কেস হইলে আপনি থেমে যান, ওইখানে প্রিজাইডিং অফিসার থেমে যান, আপনি পাশের পুলিশকে ডাকেন, ওই কেন্দ্র বন্ধ হয়ে যাবে, আবার আমরা ইলেকশন করব। নির্বাচনে বিদেশিদের নজর আছে, এ কারণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে কমিশন। আমার দেশে উদ্বুদ্ধ হয়ে সঠিক কাজটা যেন করে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। মাইকিং, লিফলেট বিতরণ, উঠোন বৈঠক এবং পথসভায় সরগরম হয়ে উঠেছে হাটবাজার। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী ভোটারদের মন জয়ে ব্যস্ত, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্না জামানের। 6টি আসনে 42 প্রার্থীর প্রচারণায় মুখর রাজশাহীর ভোটের মাঠ। রাজশাহী 4 আসনের গনিপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং দীপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। এছাড়া রাজশাহী 1 আসনে পালপুর এলাকায় গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। রংপুর 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী দিনভর পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। অপরদিকে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম। রংপুর সদর 3 ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আনুষ্ঠানিকভাবে রংপুর মহানগর আওয়ামী লীগ সমর্থন দিয়ে তার পক্ষে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে নৌকা প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক কসবা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। ঝালকাঠি 2-এর প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু শহরের 12চলা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। গাজীপুর 1 আসনে নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সকাল থেকে কাশিমপুরের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। কুমিল্লা 6 সদর আসনের দুর্গাপুর ইউনিয়নে গণসংযোগ করেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এছাড়া কুমিল্লা 3-এর স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার ও কুমিল্লা 4 আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ গণসংযোগ করেন।
মাগুরা শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠকের মধ্য দিয়ে প্রচারণা চালান নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় সবার দোয়া ও ভোট চান তিনি। আমি চাই আপনাদেরকে নিয়ে মাগুরার যত উন্নয়ন সম্ভব করা। নড়াইল ২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তুজা প্রতিনিয়ত পথসভা সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সকাল থেকে রাত অবধি গণসংযোগ করছেন তিনি। রত্না জামান, ২১শে টেলিভিশন। সময় ঘনিয়ে আসায় বিরামহীন সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। নানান প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন তারা। ছুটছেন অলিতে গলিতে। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা ১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস সকাল থেকে ধানমন্ডি, নিউ মার্কেট ও গ্রিন রোড এলাকায় প্রচারণা চালান। ছুটে যান ভোটারদের বাড়ি বাড়ি। পাশাপাশি এলাকার উন্নয়নের কাজের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পজিটিভ সাড়া পাচ্ছি। প্রত্যেকটা মানুষ যেভাবে এসে নিজে থেকেই বলছে যে আমরা আপনাকে ভোট দেব, সো এটা আমার মনে হচ্ছে আমার জন্য একটা অনেক বড় পাওয়া। আমি প্রতিশ্রুতি দিচ্ছি একটাই, যে আমি যদি বিজয়ী হই এই ঢাকা ১০কে করে তুলব ১০-এ ১০। একই আসনে শোভাযাত্রা ও নির্বাচনী প্রচারণায় নামেন লাঙ্গলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছে যে আপনারা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে আসতে পারবেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে আপনার পছন্দ প্রার্থীকে বেছে নিতে পারবেন। এইটা আমরা ভোটারদেরকে বুঝাইয়া ভোট কেন্দ্রে আসায় বাবার যে অনাগ্রহ ছিল সেটা আগ্রহ সৃষ্টি করতেছি। কিন্তু এটা নির্ভর করবে এখন সরকার দলীয় প্রার্থীর দৃষ্টিভঙ্গির উপর। নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন তরুণ ভোটাররা। পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মীরাও আশা করছেন ভোটার উপস্থিতি আশানুরূপ হবে। তরুণ ভোটার যারা নতুন প্রজন্মে এবার ভোট হয়েছে, আমরা মনে করি তারা উন্নয়নের পক্ষে। তরুণ যারা আছে তারা অনেক উৎফুল্ল ৭ তারিখে ভোট দেওয়ার জন্য। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রার্থী ও ভোটারদের। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। ডিজিটাল বাংলাদেশেও নির্বাচনেও ডিজিটালের ছোঁয়া বেড়েছে। অনলাইনে প্রচারণা। সময় ও অর্থের পাশাপাশি সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা, কমছে শব্দ দূষণ। কর্মসংস্থান আর আয়ের সুযোগ বেড়েছে ফ্রিল্যান্সারদেরও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার বাণিজ্য নিয়ে ২১এর স্পেশালে ২ পর্বের নিউজের শেষ পর্ব জানাচ্ছেন সাইদুল ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট দেশের পথে বাংলাদেশ। ভোট যুদ্ধে প্রার্থীদের প্রচারণাও স্মার্ট। অফলাইন গণসংযোগ, পোস্টার, ব্যানার, লিফলেট, মাইকিংয়ের সাথে চলছে অনলাইন ক্যাম্পেইন। প্রচলিত ধারায় একসাথে অল্প কিছু মানুষের সাথে যোগাযোগ করতে পারেন প্রার্থীরা। শারীরিক মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়ার সঙ্গে প্রচারণা হয়ে ওঠে ব্যয়বহুল। কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড অনলাইন ক্যাম্পেইনে স্বল্প ব্যয়ে মুহূর্তে পৌঁছানো যায় হাজারো ভোটারের কাছে। হয় না শব্দ দূষণ। অধিকাংশ মানুষই এখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্যাম্পেইন তাই বেশি গুরুত্ববাহী। কাস্টমাইজ ওয়েতে ওনার অডিয়েন্স টার্গেট করে উনি নির্দিষ্ট ক্যাম্পেইন ম্যাটার যেটা ওনার বার্তা যেটা এটা উনি নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং উনি ওখানে কিন্তু চাইলে অডিয়েন্স বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। উনি বাজেট বেশি দিয়ে এটা আরও বেশি দিন রাখতে পারবেন। একটা পোস্টার যখন দেওয়ালে লাগানো হবে এই পোস্টারটা হয়তো একদিন পরে নষ্ট হয়ে যেতে পারে বা কেউ ছিঁড়ে নিয়ে যেতে পারে, কিন্তু অনলাইনে যখন উনি ক্যাম্পেইন করবেন এটা কেউ নিয়ে যেতে পারবে না। এবারে ইলেকশনে যারা কাজ করে এটা খুব হাড় ভাঙা একটা পরিশ্রম অ্যাকচুয়ালি। মানে সারাদিন সে সকালবেলায় বের হয়, সে রাত 2টা-3টা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন মানুষের সাথে দেখা করতে যাচ্ছে। সে সারাদিনে হয়তো বা হার্ডলি ট্রাই করে সে হয়তো বা 300, 500 বা 3000 মানুষের কাছে রিচ করতে পারে। অন্যদিকে ঠিক সোশ্যাল মিডিয়াতে কাজ করার মাধ্যমে সে একদিনে চাইলে 1 লাখ মানুষের কাছে রিচ করতে পারে যদি সে একটা ভালো বাজেট দিয়ে থাকে। সো কম্পারেটিভলি অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষকে রিচ করা যাচ্ছে, কম সময়ের মধ্যে রিচ করা যাচ্ছে এবং ইফেক্টিভ ওয়েতে বিভিন্ন রকমভাবে মেসেজ দেওয়া যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধির বড় সুযোগ পাচ্ছেন ফ্রিল্যান্সাররাও। অন অ্যান এভারেজে একজন প্রার্থী ডিজিটালে 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ করছেন, আমি যদি একটা এভারেজ করি। এবং এই টাকাটার একটা সার্ভিস চার্জ যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন এজেন্সি আছে, তারা পাচ্ছে। সো অবশ্যই যে প্রার্থীদের জন্য ভালো হচ্ছে, তারা খুব অল্প সময়ের মধ্যেই তারা দ্রুত তার ভোটারের কাছে পৌঁছাতে পারছে মেসেজ সহকারে। অন্যদিকে যারা ডিজিটাল কর্মী আছে, ডিজিটাল সেবা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, তারা খুব দ্রুত তারা একটা উপার্জনের একটা রাস্তা তাদের জন্য তৈরি হচ্ছে। এখানে কোনো ওয়েস্টেজ কিছু যাবে না, এখানে শব্দ দূষণও হবে না, এখানে মানুষের ভিড়ের কোনো ইয়ে নাই।
ট্রাফিক জ্যাম হবে না, এই ফ্যাসিলিটিসগুলোতে অনলাইন ক্যাম্পেইন করলে পাচ্ছে। বরং এটা আরও একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে এটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব, আবার এটা পরিবেশ বান্ধব। স্মার্ট বাংলাদেশ করার অগ্রগতিকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবারের ভোট বলছেন সংশ্লিষ্টরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে জমজমাট সিলেটের ভোটের রাজনীতি। সিলেট 1 আসনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সামনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। 4-এ প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ অনেকটাই নির্ভর। তবে সিলেট 6-এ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে লড়াই হবে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরীর। ভোটের মাঠে আছে জাতীয় পার্টি, গণফোরাম ও ইসলামিক ঐক্যজোটের প্রার্থী। তবে আরও উন্নয়নের আশায় ভোটের অপেক্ষায় ভোটাররা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওএস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। সুরমাপাড়ে জেলা সিলেট। চা বাগান আর কমলা লেবুর জন্য বিখ্যাত সিলেট গত 1.5 দশকে বদলে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নগরের তারবিহীন সড়ক, আইসিটি পার্ক নগরের সৌন্দর্য বাড়িয়েছে। শুধু নগরই নয়, গ্রামেও পৌঁছে গেছে শহরের সুবিধা। তাই তো ভোটারদের বিবেচনায় উন্নয়ন। এই সরকার ক্ষমতা আসার পরে যে উন্নয়ন হয়েছে অত্যন্ত আনন্দিত। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই। জ্বালাও পোড়াওয়ের বিপরীতে প্রগতিকেই প্রাধান্য দিচ্ছেন তারা। নতুন ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট। সুষ্ঠু একবারে শান্তি শৃঙ্খলায় নির্বাচন হইতো, আমরা এটাই বিশেষ করে আশা করি। নতুন ভোটার হিসেবে আমি যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই। জনগণ যাতে আজ এখন যেভাবে তাদের পাশে যেতে পারছে, তেমন যেন ভবিষ্যতেও নির্বাচিত হওয়ার পরে যেতে পারে। মানুষ তো এখন আগুন চায় না, সন্ত্রাস চায় না, মানুষ সুবিধা চায়। চা বাগান থেকে শতভাগ ভোট কালেকশন করার চেষ্টা আমরা আছি। বরাবরই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলান সিলেটের জনপ্রতিনিধিরা। বিশেষ করে আবুল মাল মুহিতের হাতের ছোঁয়ায় সিলেট এখন উন্নত এক জনপদ। তারই সহোদর একে আব্দুল মোমেন সামলাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সিলেট 1 আসনে এনপিপি, ইসলামী ঐক্যজোট সহ বেশ কটি দলের প্রার্থী থাকলেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই একে আব্দুল মোমেনের সামনে। উন্নত দেশের নাগরিক যখন বেশ ভালো অবস্থানে থাকে, প্রত্যেকের গাড়ি আছে, প্রত্যেকের বাড়ি, আমরা চাই আমাদের দেশের প্রত্যেকের নাগরিকে সেই অবস্থায় পড়তে। সিলেট 2-এ আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে লড়তে হবে বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান, জাপার ইয়াহিয়া চৌধুরী সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে। সিলেট 3-এ নৌকার প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে লড়তে হবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী দুলাল সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে। সিলেট 4-এ আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমেদের বিপক্ষেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখানে উন্নয়ন প্রকল্পর অনেক কিন্তু স্কোপ আছে, সেই স্কোপগুলি আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারবো। আশা করি ডেভেলপমেন্ট অনেক হবে। সিলেট 5-এ নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের মাঠে আছেন জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ, নিজ দলের স্বতন্ত্র আহমদ আল কবির সহ আরও কয়েক দলের প্রার্থী। তবে জমজমাট লড়াই হবে সিলেট 6-এ। সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। ভোট দেওয়ার জন্য জনগণ দাঁড়িয়ে আছে, তাই না, অপেক্ষা করছে। এবার দেখেন নির্বাচনে সারা পড়েছে। ভোটের দিন উৎসব মুখর করতে ভোটারদের কেন্দ্রে আনতে কাজ করছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় পার্টি, বিএনএফ, স্বতন্ত্র, তারা নির্বাচন করছে, কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষে, দলের পক্ষে, নৌকার পক্ষে আমরা অবিচল। সিলেটে এবার ভোটার সংখ্যা 27,13,506 জন। মানিক শিকদার, 21 টেলিভিশন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা আগামী বছর বাংলাদেশকে $110 কোটি দিচ্ছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম প্রজেক্ট সিন্ডিকেটে প্রকাশিত কলামে এই তথ্য জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দ্য পিলার্স অফ গ্রিন উইজডম শিরোনামে এই লেখা ম্যাক্রো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী অর্থ দেবে ফ্রান্স। আগামী বছরের প্রথমার্ধে এই নিয়ে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি হবে, যাতে ফরাসি উন্নয়ন সংস্থা জলবায়ু তহবিল হিসেবে $110 কোটি বিনিয়োগ করবে।
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলা, অভিযোজন ও সবুজ প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যয় করা হবে এসব অর্থ। ওই কলামে সবুজ প্রযুক্তিতে অর্থায়নে জোর দিয়ে IMF ও বিশ্ব ব্যাংকের সংস্কারের তাগিদ দেন ম্যাক্রো। তেল কয়লার পর এবার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে সরকার। এক্ষেত্রে বেশি গুরুত্ব পাচ্ছে সৌরবিদ্যুৎ। সরকারি বেসরকারি উদ্যোগে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অর্ধশতাধিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং পরিচালনার প্রক্রিয়া রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে 2041 সাল নাগাদ 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। তবে সাশ্রয়ী মূল্যে নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার চেষ্টা চলছে। বৈশ্বিক উষ্ণায়নে দায়ী না হলেও এই পথে হাঁটছে বাংলাদেশও। জোর দিয়েছে নবায়নযোগ্য বিদ্যুতে। বিদ্যুৎ বিভাগের তথ্যমতে গত জুন পর্যন্ত 6 বছরে উৎপাদনে এসেছে অন্তত 10টি সৌর বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্রের সক্ষমতা প্রায় 460 মেগাওয়াট। এছাড়া নির্মাণাধীন ও পাইপলাইনে আছে আরও প্রায় অর্ধশত সৌর বিদ্যুৎ কেন্দ্র, যার মোট উৎপাদন ক্ষমতা 3,500 মেগাওয়াটের কাছাকাছি। 10টা বড় সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের সোলার পাওয়ার গ্রিডে যোগ হচ্ছে 461 মেগাওয়াট। আর আমাদের টোটাল রিনিউয়েবল এনার্জি জেনারেশন এই মুহূর্তে 1200 মেগাওয়াট। এর ভিতরে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 800 মেগাওয়াট অন গ্রিড, সেগুলো গ্রিড কানেক্টেড। আমাদের রিনিউয়েবল এনার্জি জেনারেশনের যে ভিশন বা টার্গেট যেটাই বলি না কেন, সেটা বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং সরকার সেটা বাস্তবায়ন করার জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করছে। তিস্তা পাড়ে গড়ে উঠছে 200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিশাল সোলার পাওয়ার প্ল্যান্ট। সরকারি বেসরকারি উদ্যোগে দেশি কর্পোরেট ও বিদেশি প্রতিষ্ঠানে নানা প্রান্তে গড়ে তুলছে এসব পাওয়ার প্ল্যান্ট। এখানে আমাদেরকে আরও পাওয়ার দরকার আছে আমাদের ন্যাশনাল গ্রিডের জন্য। ওই এরিয়াগুলিতেও কিন্তু আমরা ফিজিবিলিটি করে আমরা অ্যাপ্লিকেশনস দিচ্ছি, সো দ্যাট বেক্সিমকো পাওয়ার ওই সব এরিয়াতেও আরও সোলার পাওয়ার প্ল্যান্টও বসাইতে পারে। বিদ্যুৎ বিভাগ বলছে 2041 সাল নাগাদ অন্তত 10,000 মেগাওয়াট বিদ্যুৎ শুধু সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদন করতে চায় সরকার। ইতিমধ্যেই বিভিন্ন শিল্প কারখানা, বাসাবাড়ি, উন্মুক্ত এলাকাসহ বড় ভবনের ছাদে বসেছে সোলার প্যানেল। সব মিলে 970 মেগাওয়াট বিদ্যুৎ আসছে সৌরশক্তি থেকে। অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে সৌর বিদ্যুতের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এ খাতে প্রয়োজন বিপুল বিনিয়োগ। উৎপাদিত বিদ্যুৎ যাতে সাশ্রয়ী হয় সেটি নিশ্চিত করতে হবে। আমাদের কিন্তু 10 টাকা, 10.5 টাকা, 11 টাকা পড়ে যাচ্ছে পার ইউনিট, যেটা ভারতে 3 টাকা 4 টাকা পড়ছে। তো এটা এই জায়গাটা একটু সরকারকে কাজ করতে হবে। এগ্রিকালচারের একটা বিশাল সম্ভাবনা আছে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রজেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি, একটা প্রজেক্ট চলমান আছে। ডিজেল বেস যেসব পাওয়ার পাম্প আছে সেগুলোকে সোলার বেস করে ফেলা। এটা করতে পারলে আমাদের পুরো মানে বড় সিজনের যে এগ্রিকালচার ইরিগেশন, সেটাকে আমরা পুরোটাই সোলার করতে পারবো। সৌরশক্তি ব্যবহার করে 2041 সাল নাগাদ 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বিদ্যুৎ বিভাগের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রবাসীদের সংখ্যা বাড়লেও রেমিটেন্স বাড়েনি। অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন হচ্ছে। দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালন অনুষ্ঠানে এসব অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী বললেন, প্রবাসীদের একটি অংশ দেশবিরোধী প্রচারণা চালাচ্ছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্বের 170টির বেশি দেশে কাজ করছে রেমিটেন্স যোদ্ধারা। তাদের পাঠানো অর্থে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে দেশের রিজার্ভ। চলতি বছরে পাঠানো অর্থের পরিমাণ $21.61 বিলিয়ন। গেল এক যুগে তা গড়ে $17.5 বিলিয়ন। প্রবাসীদের সমস্যা, সংকট ও সম্ভাবনার পথ খুঁজতে বাংলাদেশ সহ বিশ্বের 80টি মিশনে একযোগে পালিত হলো জাতীয় প্রবাসী দিবস। দূতাবাসের যে জনবল আছে, নিয়মিত জনবল, সেটি দিয়ে হয়তো পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হয় না। আমরা কতটুকু সুযোগ সুবিধা নিচ্ছি, সিআইপিরা শুধু এয়ারপোর্টে আসলে একদিন হয়তো রিসিভ করা, এছাড়া আমরা এমন কোনো
সুযোগ সুবিধাও তো নিচ্ছি না। দেশের উন্নয়নে অংশীদার প্রবাসীরা এই নিবেদিত মানুষদের সকল সেবা সহজলভ্য করতে হবে। দূতাবাস নেই এমন দেশে কনসুলার খোলার পরামর্শ আছে আলোচনায়। সেখানে গেলে তাদের পাসপোর্ট রিনিউটা সঠিকভাবে পাসপোর্ট রিনিউটা করতে পারে না, তাদেরকে সেখানে মূল্যায়ন করা হয় না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে প্রবাসীদের সেবার মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা আরও সহজ হবে। রেমিটেন্স প্রবাহ সন্তোষজনক হলেও তা প্রতিবেশী দেশের তুলনায় অনেক কম। সঠিক উদ্যোগ নিলে রেমিটেন্স অনায়াসে কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মত দেন মন্ত্রীরা। প্রবাসীরা অনেক রকম বিরকম বানোয়াট তথ্য বিভিন্ন দেশে প্রচার করে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের প্রবাসীরা সেইগুলোর থেকে নিবৃত্ত হয়ে দেশের ভালো ভালো কাজকর্ম হচ্ছে সেই তথ্যগুলো প্রকাশ করবেন। 11-12 লাখ মানুষ গেছে, কিন্তু রেমিটেন্স সেই হিসাবে বাড়ে নাই। আর রেমিটেন্স আনার দায়িত্ব হলো হয়তো ফাইন্যান্স মিনিস্ট্রি, নাহলে বাংলাদেশ ব্যাংকের। আমরা আমাদের কাজ করছি, ওনারা ওদের কাজ করলে ইনশাআল্লাহ রেমিটেন্সটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বললেন, নতুন শ্রমবাজারের অভাব নেই, যেটার অভাব তা হলো দক্ষ শ্রমিক আর নিরাপদ অভিবাসন। যত স্বচ্ছতা আসবে অনিয়ম ততই কমবে বলেও মতামত উঠে আসে আলোচনায়। পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না, এনআইডি পররাষ্ট্র মন্ত্রণালয় করে না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত সহ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মানববন্ধন করেছে ইউনিয়ন পরিষদের সদস্যদের জাতীয় সংগঠন বাইসস। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে ইউনিয়ন পরিষদ বড় ধরনের ভূমিকা রাখে। তাই নাশকতা ঠেকাতে প্রয়োজনে ইউপি সদস্যদের নেতৃত্বে জনসাধারণকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে থাকার কথাও বলেন তারা। আমরা সুস্থ টেরিটরিতে নির্বাচিত আজকে নেতৃবৃন্দকে দেখছেন, এরাই আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 7 জানুয়ারির ভোটে চক্রান্তের জবাব দেওয়ার আহ্বান শেখ হাসিনার, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সতর্ক থাকার আহ্বান। নির্বাচনের সব প্রার্থীকে সমান সুযোগ দেবে কমিশন, অনিয়ম হলে চাকরি হারাবেন কর্মকর্তারা। দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।